ঘরের কোণের খাটে চুপ করে বসে আছে সুভাষ। সন্ধে নেমে এসেছে অনেকক্ষণ। জানালার বাইরে রাস্তায় মাঝে মাঝে এক আধটা গাড়ি ছুটে যাচ্ছে। ঘরের মধ্যে একটা হালকা হলুদ আলো জ্বলছে। বিছানার উপরে রাখা মোবাইল ফোনটা আচমকাই বেজে উঠল। ক্রিং করে সুভাষ চমকে উঠে মোবাইল ফোনটা হাতে তুলে নেয়। পর্দায় ভেসে ওঠে এক পুরনো নাম, পিসি। হ্যালো পিসি, তুমি কেমন আছো? এতদিন পর কি মনে করে? মোবাইলের ওপাশ থেকে একটা গলা ভেসে আসে, মায়াবী অথচ উচ্ছ্বসিত। হ্যাঁ রে বাবা, ভালো আছি। তা তুই কেমন আছিস? আমাকে তো একেবারে ভুলেই গেছিস, একটা ফোনও তো দিস না। তুমি তো জানোই অফিসের ঝামেলা। ভেবেছিলাম তোমার ওখানে একবার আসবো, কিন্তু হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা শোন না, তোর দাদা গতকাল বাড়ি এসেছে কলকাতা থেকে। তা তুইও বউকে নিয়ে আয় না, আমি একটু আয়োজন করেছি। কি বলছো পিসি, দাদা এসেছে? তাহলে তো যেতেই হয়। আমি অফিস শেষ করে রওনা দেব। রোববার তো আমার ছুটি আছে। আগামীকাল শনিবার অফিস করে রওনা দেব, বা রোববার দিন থেকে তারপর আবার বাড়ি ফিরব। পিসি, কতদিন তোমার হাতের পায়েস খাইনি আমি। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে কালকে আয়, দেখা হবে, আর তোকে আমি পায়েস করে খাওয়াবো, কেমন? তাহলে এখন রাখছি। হ্যাঁ। কথা শেষ হতেই ফোনটা কেটে যায়। সুভাষের স্ত্রীও তখন ঘরে এসে দাঁড়ায়, আর সুভাষ স্ত্রীর দিকে তাকিয়ে বলে, পিসি যেতে বলেছে গো। আমি ঠিক করলাম আগামীকাল শনিবার অফিস শেষে রওনা দেব। চলো ঘুরে আসা যাক। শনিবার অফিস শেষ হতে দেরি হবে না? হ্যাঁ, একটু দেরি হবে, তবে সন্ধ্যার পর আমরা রওনা দেব। পরদিন শনিবার অফিস শেষে রাত 8টা নাগাদ সুভাষ আর পুষ্পা রওনা দিলেন মোটরসাইকেলে করে। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যেতে থাকলো। সামনের রাস্তা সরু, আঁকাবাঁকা। এক পাশে গাছের সারি, অন্য পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। পথ যেন চুপচাপ, নীরবতার মধ্যে কেবল মোটরসাইকেলের ভুটভুট শব্দ। সুভাষ, এত চুপচাপ জায়গা, একটু তো ভয়ই করছে গো। ভয় পাচ্ছ? ধুর, এই রাস্তা তো আমার চেনা গো। পিসির বাড়ি যেতে হলে এই দিকেই যেতে হয়। ছোটবেলায় কতবার হেঁটে গেছি। সামনের পথটা এবার আরো সংকীর্ণ। বাঁক নিতেই যেন অন্ধকার গা ঘেঁষে আসে। দুই পাশের গাছগুলো রাস্তার ওপর এমনভাবে ছায়া ফেলছে যেন দানবের মতো ঝুঁকে আছে। বাতাস থেমে গেছে, পাতা নড়ছে না একটাও। চারপাশে কোনো মানুষ নেই, তবু কেমন একটা চাপা শব্দ ভেসে আসছে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে শুকনো পাতা মারিয়ে। রাস্তার বাঁদিকে এক জায়গায় একটা গাছের ধারে কেউ দাঁড়িয়ে আছে কি না, হয়তো মোটা গাছের ডাল। চোখের ভুল মনে করে সুভাষ আর পুষ্পা এগিয়ে যায়, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখলে আবার মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। ধান ক্ষেতের ওপার থেকে মাঝে মাঝে যেন ফিস ফিস শব্দ আসে, অথচ চারপাশে কোনো জনমানব নেই। একটা বাঁক পেরোনোর পর হঠাৎই রাস্তার পাশের ঝোপ থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ, খসখস, থপথপ করে। তারপর একটা ঠান্ডা বাতাস, যেন কারোর নিঃশ্বাস পেছন থেকে এসে ঘাড়ে লেগে যায়। সুভাষ একটু কাঁধ গুঁজে নিয়ে গাড়ি চালাতে থাকে, কিন্তু পুষ্পা এবার সজোরে ওর হাত চেপে ধরে। সুভাষ, সত্যি বলছি, মনে হচ্ছে আমাদের পেছন পেছন কেউ আসছে। সুভাষ কিছু না বলে আরো একটু গাড়ির গতি বাড়ায়, কিন্তু রাতের ঘন অন্ধকার আর নিঃসঙ্গতা এখন গা ঘেঁষে আসছে। এই পথ যেন কোনো সাধারণ রাস্তা নয়, বরং একটা রহস্যময় রাস্তা। একটা বট গাছের পাশ দিয়ে যেতে যেতেই হঠাৎ আকাশটা গম্ভীর গর্জনে কেঁপে ওঠে। গুড়মুড় করে এক এক ঝাপটা ঝোড়ো হাওয়া, তারপরেই নামে মুষলধারে বৃষ্টি। ও মা, এত জোরে বৃষ্টি! এবার কোথায় যাব?
দেখো রাস্তার পাশে ওখানে একটা ছাউনি আছে, চলো গিয়ে ওখানে একটু দাঁড়াই। রাস্তাটার ডান পাশে একটা ছাউনি দাঁড়িয়ে, টিনের চাল, বাঁশের খুঁটি, পুরনো কিন্তু গ্রামবাসীদের কাছে খুব দরকারি। কৃষিকাজে আসা লোকেরা দিনে এখানে বসে হুঁকো খায়, মাথা গোঁজে ক্লান্ত হলে। কোনো ঝড় বৃষ্টি হলে এইটুকুই আশ্রয়। সুহাস মোটরসাইকেলটাকে ছাউনির এক পাশে ঠেলে রাখে, তারপর দুজনেই ঢুকে পড়ে ছাউনির ভেতরে। বৃষ্টির শব্দ ছাউনির টিনে পড়ে এক ধরনের ছন্দ তৈরি করছে, ঝমঝম টক টক ঝপঝপ করে। এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, তারপর বৃষ্টি কমলে রওনা দেব। আর ওই 1 ঘন্টার মতো পথ বাকি পিসির বাড়ি পৌঁছতে। তুমি জানো পুষ্পা, আমি যখন ছোট ছিলাম তখন মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই পিসির কাছেই মানুষ হয়েছি। আমার জন্য ওনার ভালোবাসাটা ঠিক মায়ের মতো, জানো। তোমার মুখে ওনার এত কথা শুনেছি, কিন্তু দেখা হয়নি কখনো। আজ দেখব। বৃষ্টি এখন আরো জোরে, চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। ছাউনির বাইরে অন্ধকার আর ঝমঝম বৃষ্টির শব্দ। হঠাৎ এক অদ্ভুত শব্দ ভেসে আসে পাশের জঙ্গল থেকে, খসখস পাতার ঘষাঘষি, তারপর একটা খুব হালকা কিন্তু কর্কশ হাসির আওয়াজ। সুভাষ বাইরের দিকে তাকায়, কিছুই দেখতে পায় না। ঝড় বৃষ্টির মধ্যেও হঠাৎ মনে হলো ছায়ার মতো কিছু একটা রাস্তা পেরিয়ে গেল। তুমি দেখলে? মনে হলো যেন একটা লোক হেঁটে গেল। লোক? না তো, আমি তো কিছুই দেখিনি, কিন্তু আওয়াজটা বড় অদ্ভুত ছিল। বৃষ্টির মধ্যে হাসির শব্দটা আবার শোনা যায়, এবার যেন আরো কাছে। মনে হচ্ছে ছাউনির এক পাশে কেউ দাঁড়িয়ে আছে। সুভাষ ধীরে ধীরে পিছনে তাকায়, কিন্তু সেখানেও কিছুই নেই। তারপর জোরে জোরে মেঘ ডাকতে শুরু করে আর বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের ঝলকানি এসে ছাউনিতে পড়ে। সেই আধো আলো আঁধারিতে ভেসে ওঠে এক অবয়ব, মানুষের মতো দাঁড়িয়ে, কিন্তু তার কোনো ছায়া নেই। রক্তমাখা মুখ, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, হাতগুলো বেঁকে গেছে, পুরো শরীর রক্তে মাখা। সেটা দেখে সুভাষ আর পুষ্পা নিঃশব্দে চোখ বড় বড় করে অবয়বটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। কে কে আপনি? কে আমি? আমি নিজের কি পরিচয় দেব এখন? আমি তো কোনো জীবিত মানুষ না, আমি এখন রক্ত খেকো আত্মা। আমি এখন তোদের রক্ত খাবো, তোদেরকে জ্যান্ত চিবিয়ে চিবিয়ে খাবো। আকাশটা তখন যেন আরো রেগে উঠেছে, একটানা বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি। সেই আলোয় মাঝে মাঝে ঝলকে উঠছে ছাউনির ভেতরে প্রতিটা কোণা, আর তার মাঝখানে দাঁড়িয়ে সেই ছায়াহীন অবয়বটা। তার মুখে একরকম বিকৃত হাসি। সুভাষ আর পুষ্পা একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তাদের ঠোঁট কাঁপছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আবারও একটানা চিৎকারে হাসতে থাকে সেই আত্মা। সেই হাসির শব্দটা বৃষ্টি পড়ার শব্দের সাথে মিশে যেন একাকার হয়ে যাচ্ছে। সে হাসি থামিয়ে আবারও গর্জে ওঠে। তোদের গন্ধ পেয়ে আমি ফিরে এসেছি। আমি খুবই ক্ষুধার্ত। আমি এসেছি তোদের তাজা রক্ত খেতে। তোরা ভয় পাচ্ছিস? তোদের ভয় আমার আহার। তোরা তো দেখিসনি আমি এখানে মরেছিল,
এই ছাউনির নিচেই আমার শেষ নিঃশ্বাস। আজ তোদেরও শেষ নিঃশ্বাস হবে এই ছাউনির নিচে। দেখো, তোমার সঙ্গে কি হয়েছে সেটা তো আমরা জানি না। আমরা তো কিছু করিনি। আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। আমরা তো শুধুই বৃষ্টির মধ্যে এখানে আশ্রয় নিয়েছি। দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। কিছু করিসনি, কিন্তু তোদের মতো লোকেরা আমায় বাঁচতে দেয়নি, আমার মাকে বাঁচতে দেয়নি। কে আপনি? কি হয়েছে আপনার সঙ্গে? আর কে মেরেছে আপনাকে? অবয়বটি তখন নীরব, একটানা তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, শুনবি তোরা, ওই অমানুষগুলো কি করেছিল আমার সঙ্গে? তাহলে শোন। হরি বাড়ি ফিরছে শহর থেকে, কাঁধে পুরনো চামড়ার ব্যাগ। ব্যাগের ভিতর মায়ের অপারেশনের জন্য জোগাড় করা কিছু নগদ টাকা। শেষ সম্বল দুটো গরু আর স্ত্রীর গয়না বিক্রি করে এই টাকা জোগাড় করেছে সে। রাত প্রায় 8:30 বাজে। আকাশে ঘন মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। কাঁচা রাস্তা ফাঁকা, একটাও লোকজন নেই। চারিদিক নিস্তব্ধ, কেবল শেয়ালের ডাক ভেসে আসছে। এমন নিরিবিলি রাস্তায় মানুষ কেটে টুকরো করে ফেললেও টের পাবে না কেউ। হরি খুব চিন্তিত। ব্যাগ ভর্তি টাকা, তার সব কিছুর বিনিময়ে মায়ের অপারেশন করাতে হবে। কোনোভাবে যদি বৃষ্টিতে ভিজে টাকাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে মাকে আর বাঁচাতে পারবে না সে চিন্তায় দ্রুত পা চালাতে থাকে। ওহ ভগবান, বৃষ্টির আগে যেন বাড়ি পৌঁছতে পারি। আর একটুখানি গেলেই বাড়ি পাবো। বৃষ্টি হলে টাকাগুলো সব ভিজে যাবে, আমার বড় ক্ষতি হয়ে যাবে। ওহ, আর একটু আগে গাড়ি পেলে হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। এই ব্যাগটাতেই আমার সব। যদি বৃষ্টির জন্য ভিজে যায়, তাহলে আমার সব শেষ। আবার বিদ্যুতের চমকে হরির মুখ আলোকিত হয়ে ওঠে। আবার অন্ধকার। হরি খুব দ্রুত হাঁটতে থাকে। হঠাৎ গর্জে ওঠে মেঘ। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। হরি দৌড়ে যায় রাস্তার পাশের ছাউনির দিকে। তার ছাউনির নিচে পৌঁছতে পৌঁছতে শরীরটা একটু ভিজে গেল, কিন্তু ব্যাগটা এমন করে আঁকড়ে ধরেছে তাতে এক ফোঁটাও জল পড়তে দেয়নি। ছাউনির নিচে দাঁড়িয়ে হরি গভীরভাবে শ্বাস নিচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ঝোপের ভেতর থেকে ফিসফিসে শব্দ। কারা যেন চাপা গলায় কথা বলছে। হরির বুক কেঁপে ওঠে। পেছনে তাকানোর আগেই ঝোপের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে আসে। তাদের মুখ ঢাকা কালো কাপড়ে। অন্ধকারে শুধু চোখগুলো জ্বলছে হিংস্রতায়। কে 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 তোমরা? কি চাই তোমাদের? ব্যাগটা দে, চুপচাপ দে। যদি নিজের জীবন বাঁচাতে চাস, ব্যাগটা দিয়ে এখান থেকে পালা। না দাদা, দয়া করে এটা নিও না। এ টাকায় আমার মায়ের অপারেশন হবে। আমি গরু আর আমার বউয়ের গয়না বেচে এটা জোগাড় করেছি। এই ব্যাগটা নিও না দাদা। তো আবেগ দেখাচ্ছিস কেন? এ জগতে কেউ কাউকে দয়া করে না। এখন ব্যাগটা চুপচাপ দিয়ে দে বলছি। হরি 2 হাতে ব্যাগটা বুকে জড়িয়ে ধরে। সে যে কোনো মূল্যেই হোক ব্যাগটাকে বাঁচাতে চায়। আমি মরতেও রাজি, কিন্তু এটা ছাড়বো না। তোমরা আমার জীবনটা নিয়ে নাও, কিন্তু এই ব্যাগটা নিও না। এই টাকা না নিয়ে যেতে পারলে আমার মাকে বাঁচাতে পারবো না। মাকে যে বাঁচাতেই হবে। আমার শেষ সম্বলটুকু বেচে এই টাকা জোগাড় করেছি মায়ের অপারেশনের জন্য। আমরা এখনো ভালোই ভালোই বলছি, ব্যাগটা দিয়ে দে। বেশি নাটক করিস না। তোর মায়ের অপারেশন হোক আর গঙ্গায় ডুবে মরুক, আমাদের কিচ্ছু আসে যায় না। ব্যাগটা না দিলে টাকাটাও যাবে, তোর প্রাণটাও যাবে। একসাথে দুটোই হারাবি। হরি ব্যাগটা 2 হাতে বুকে
কাঁপতে থাকে। প্রচন্ড বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তার মুখে আতঙ্ক, কিন্তু চোখে জেদ। বুক কাঁপলেও সে পেছোতে চায় না। সে চিৎকার করতে থাকে, বাঁচাও, কেউ কোথাও আছো? বাঁচাও, কেউ কোথাও আছো? বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছ? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। এই সালা, কি মনে করেছিস বৃষ্টির রাতে তোর চিৎকার কেউ শুনতে পাবে? আরে কেউ শুনবে না, কেউ না। ডাকাতদের মধ্যে একজন ডাকাত তার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয় আর ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। তারপর বুকের মাঝখানে ছুরি বসিয়ে দেয়। তারা আমাকে শুধু খুন করেই থামেনি, আমার টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে আমাকে মেরে মাটিতে পুঁতে রেখেছিল। আমার লাশটা পর্যন্ত কেউ পায়নি, আমার লাশের সৎকার হয়নি। আর সবচেয়ে বড় কষ্ট, আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি অনেকের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, কেউ দেয়নি। শেষে আমার শেষ সম্বল 2টা গরু আর স্থির গয়না বেচে ফিরছিল। আমার বাবা আমাকে ছোট রেখে মারা গেছে। মা লোকের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছে। আমার জন্য এইটুকু মাথা গোঁজার ঠাঁই বানিয়েছিলেন। সেইটুকু জমিও ছিনিয়ে নিতে চেয়েছিল মোড়ল। বলেছিল জমিটা দিলে তবে সাহায্য করবে। আমি এই মুখোশধারী সমাজকে ক্ষমা করব না। আমি ফিরে এসেছি তাদের রক্তে পিপাসা মেটাতে। আজ আমি তোদের কেউ ছাড়ব না। তোদের রক্ত খেয়ে আমার পিপাসা মেটাবো। তোদের রক্ত খেয়ে আমার পিপাসা মেটাবো। মৃত্যু তাদের সামনে জেনেও অবয়বটির কথা শুনে তাদের দুজনের চোখে জল চলে এসেছে। তারা কি করবে আর ভেবে পাচ্ছে না। তারপর শেষবারের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা চালালো। তারা তার কাছে অনুরোধ করলো, দাদা, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমরা শহর থেকে এসেছি, পিসি শাশুড়ির বাড়িতে যাব। হঠাৎ বৃষ্টির জন্য এখানে আশ্রয় নেওয়া, আর আশ্রয় নিয়ে জানতেছি একজন অসহায় লোকের কষ্টের কথা। আপনার সঙ্গে সত্যি অন্যায় হয়েছে। আমরা আপনার কষ্টের জন্য লজ্জিত। আমরা যদি সামনে থাকতাম নিশ্চয়ই আপনার জন্য কিছু করতাম। আমাদেরকে যেতে দিন। আমরা যদি পারতাম আমরা নিশ্চয়ই সামনে থাকলে কিছু করতাম। বিশ্বাস করুন দাদা, আমরা আপনার সৎকার করব। আপনাকে চিতায় তুলে আগুনে পোড়াবো যেন আপনি মুক্তি পান। আপনাকে প্রতিশ্রুতি দিলাম দাদা, আমরা আপনাকে ঠকাবো না। ওরা প্রতিশ্রুতি রাখে। পরদিন সকালেই গ্রামের পুরনো শ্মশান ঘাটে সেই অজ্ঞাত আত্মার সৎকার করে কাঠ, ঘি, আগুন সব জোগাড় করে। আগুনের শিখা আকাশ ছুঁতেই কোথা থেকে যেন একটা হালকা বাতাস বইতে থাকে, আর এক টুকরো ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় শ্মশানের বাতাসে। একজন মানুষ নিজের সর্বস্ব দিয়ে মাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সমাজের নিষ্ঠুরতা তাকে সে সুযোগটুকুও দিল না। মানুষ মানুষের জন্য এ কথা যেন কথায় না থেকে কাজে প্রমাণ হয়, নইলে আরও কত হরি অন্ধকারে হারিয়ে যাবে।